নামটা অলরেডি দেখতে পাচ্ছ, স্ক্রিনে শো হচ্ছে, যেটা হলো 3 কোয়েশ্চেন্স, লেখা লিও টলস্টয়ের দ্বারা। অসাধারণ একটা স্টোরি, গল্পটার মধ্যে দিয়ে একটা লাইফ লেসনকে প্রেজেন্ট করা হয়েছে। এসব দেখে নেওয়া যাক গল্পটার বিষয়বস্তুটা কি এবং এক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে আমাদেরকে ভালোভাবে কনসেন্ট্রেট করতে হবে, বেশি করে মনে রাখতে হবে। তো দেখো, প্রথমে আমরা যদি লিও টলস্টয় সম্পর্কে একটু না জানি তাহলে কিন্তু কোথাও একটা ঘাটতি রয়ে যায়। আমাদের গল্পের রাইটার লিও টলস্টয়, তার সম্পূর্ণ নাম হলো কাউন্ট লেভ নিকোলোভিচ টলস্টয়। খেয়াল রাখবে, এই নামটা কিন্তু প্রশ্ন আসে এক্সামে, তাই জন্য সম্পূর্ণ নামটাকে মুখস্থ করে রাখা খুবই দরকার। 1828 সাল থেকে 1910 সাল পর্যন্ত তার জীবনকালটা ছিল। Was a world famous Russian novelist, philosopher and moral teacher. তিনি ছিলেন একজন রাশিয়ান নভেলিস্ট, ফিলোসফার ছিলেন, অর্থাৎ তিনি ছিলেন একজন দার্শনিক, আর নভেলিস্ট মানে হলো ঔপন্যাসিক, অ্যান্ড মরাল টিচার অর্থাৎ তিনি ছিলেন এমন একজন শিক্ষক যিনি নৈতিকতা নিয়ে তার লেখার মাধ্যমে তিনি কিন্তু আমাদেরকে বুঝিয়েছেন। হি রোট গ্রেট ওয়ার্কস লাইক, তার বিখ্যাত দুটো লেখার নাম এখানে দেয়া হয়েছে, ওয়ার অ্যান্ড পিস অ্যান্ড অ্যানা কারেনিনা। এগুলোকে ক্যাজুয়াল স্টাফ হিসাবে কিন্তু দূরে সরিয়ে রাখবে না, মাইন্ডে এটাকে রেখো, কারণ এই ধরনের প্রশ্ন আসে। ওয়ার অ্যান্ড পিস অ্যান্ড অ্যানা কারেনিনা, বিখ্যাত দুটো লেখা, এই নাম দুটো তোমাদের অবশ্যই মনে রাখাটা দরকার, এক্সামে কোয়েশ্চেন বাই চান্স পেতেই পারো। তারপরের অংশে দেখো কি বলছে, টলস্টয় স্টোরিজ অফেন এক্সপ্লোর ট্রুথ, কাইন্ডনেস অ্যান্ড দ্য মিনিং অফ লাইফ। তার লেখার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই কিভাবে তিনি সত্য এবং মানুষের দয়ালু মনোভাব, সেই সহিষ্ণুতার গল্প, অ্যান্ড দ্য মিনিং অফ লাইফ ইন সিম্পল ওয়েস, এবং জীবনের অর্থগুলোকে তিনি কিভাবে অতি সাধারণভাবে তিনি প্রেজেন্ট করেন, সেগুলো আমরা তার লেখার মধ্যে দেখতে পাই। হি বিলিভড দ্যাট, তিনি বিশ্বাস করতেন যে রিয়েল উইজডম কামস ফ্রম লাভ অ্যান্ড হেল্পিং আদার্স। প্রকৃত জ্ঞান মানুষ অর্জন করে কিভাবে না, ভালোবাসার মাধ্যমে এবং অন্যকে সাহায্য করার মাধ্যমে। সেটাই আমরা তার লেখাগুলোর মধ্যে এরম ধরনের থিওরিগুলোকে আমরা দেখতে পাই। তো এবার চলো, গল্পটা পড়ার আগে গল্পটার সাথে কিছু জড়িত কিছু বিষয় আমরা এখানে আজকে বুঝে নিই। দ্য স্টোরি বিহাইন্ড কি বলছে, 3 Questions is a short moral story written by Leo Tolstoy in 1885. 1885 সালে তিনি এই লেখাটাকে লিখেছিলেন। এটি একটা ছোট মরাল স্টোরি, অর্থাৎ যার মধ্যে একটা মরাল আমরা খুঁজে পাই, একটা নৈতিকতার জায়গা খুঁজে পাই, সেরকম একটা বিষয়, একটা নীতিকথা এখানে যেন আমরা ফাইন্ড আউট করতে পারবো। ইট ওয়াজ পাবলিশড ইন হিজ কালেকশন, তার একটা সংকলন আছে, অর্থাৎ অ্যান্থোলজি, তার মধ্যে তিনি পাবলিশ করেছেন। কালেকশনটার নাম কি, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। খেয়াল রাখবে, এক্সামে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে, কোথা থেকে নেওয়া হয়েছে 3 Questions, তখন লিখতে হবে এই নামটা, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। ওকে, তারপরে দ্য স্টোরি টিচেস আস দ্য ইম্পর্টেন্স অফ ডুইং দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম অ্যান্ড হেল্পিং দ্য রাইট পিপল। এই গল্পটা আমাদেরকে শেখায়, কি শেখায়, দ্য ইম্পর্টেন্স অফ ডুইং দ্য রাইট থিং, সঠিক কাজটা করা সম্পর্কে, তার গুরুত্ব সম্পর্কে আমাদের বোঝায়। অ্যাট দ্য রাইট টাইম, একদম সঠিক সময়ে সঠিক কাজটা করা নিয়ে, আর কি, অ্যান্ড হেল্পিং দ্য রাইট পিপল, এবং সঠিক মানুষকে সাহায্য করা নিয়ে আমাদেরকে গল্পটার মধ্যে দিয়ে শেখানো হচ্ছে। যাই হোক, দেখে নাও গল্পের কোন কোন ক্যারেক্টারগুলো আমরা এখানে ফোকাসে রাখবো। এই গল্পটার মধ্যে মূলত 3টে ক্যারেক্টার বা চরিত্র আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবার প্রথমে যে ক্যারেক্টার সেটা হচ্ছে দ্য জার। এই জার প্রনাউন্সিয়েশনটা খেয়াল রাখবে, TSAR, জার, অর্থাৎ কিং, রাশিয়ান কিংকে জার বলা হয়, তাই জন্য এখানে আমরা এই ব্যক্তিকে জার বলছি। তারপর আরেকজন আছে, সে হলো হারমিট, অর্থাৎ একজন সাধু, এবং আরেকজন আছে যিনি হলেন একজন উন্ডেড ম্যান, একজন আহত ব্যক্তি। তো এদের 3জনকে কেন্দ্র করে এই গল্পটা কিন্তু তৈরি হয়েছে। যদিও এছাড়াও আরও কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন রাজসভাসদরা রয়েছেন, কোর্টিয়ার্সরা, তো তাদের খুব একটা গুরুত্ব নেই কারণ তারা মাইনার ক্যারেক্টার্স। তো মেইন ক্যারেক্টার হিসেবে, মেজর ক্যারেক্টার হিসেবে এই 3টে ক্যারেক্টারকে আমরা এখানে দেখতে পাবো। চলো এবার গল্পটা, যেটা কিভাবে গল্পটা তৈরি হচ্ছে, গল্পটার মধ্যে মূল বিষয়বস্তু কি কি আছে, এটার একটা কমপ্লিট আইডিয়া এবার নেওয়া যাক। ওকে, মূল কন্টেন্টে আমরা এবার ফেরত আসি। এবার আমরা এই গল্পটার একটা সামারি দেখব। এই সামারিটার মধ্যে দিয়ে টোটাল স্টোরি লাইনটা মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। আমি যেভাবে এটাকে প্রেজেন্ট করছি, স্টোরিটাকে, মূল বিষয়গুলোকে আমি কয়েকটা টুকরোতে ভেঙে নিয়েছি, এবং তার মাধ্যমে যদি গল্পটা আমরা বুঝি, সঠিকভাবে বিশ্লেষণটা আমরা করতে পারবো, তখন কখনো সমস্যা আর তোমরা ফেস করবে না। তো দেখো, সবার প্রথমে আমরা যে জায়গাটা দেখবো
সেটা হলো দ্য কোয়েশ্চেন্স। গল্পের মূল বিষয়টাই হলো প্রশ্ন নিয়ে রাজা বা জারের মাইন্ডে আসছে তিনটে প্রশ্ন, যে তিনটে প্রশ্ন তার একেবারে বলতে পারো মাথা খেয়ে নিচ্ছে। তিনটে প্রশ্নের উত্তর তিনি কারোর কাছ থেকে পাচ্ছেন না। কোন তিনটে প্রশ্ন? হোয়াট ইজ দ্য রাইট টাইম টু ডু এভরিথিং? প্রত্যেকটা মানে সব কটা কাজ করার জন্য, সমস্ত কাজ করার জন্য সঠিক সময় কোনটা? হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু? কারা হলো সঠিক মানুষ যাদেরকে শুনতে হবে, যাদের কথা শুনতে হবে? কারা সেই ব্যক্তি? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু? কোন কাজটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ? থিং বলতে এখানে কাজকে বোঝানো হয়েছে। কোন কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ? এই তিনটে প্রশ্ন দেখো আমি বোল্ড করে রেখেছি, এই জায়গাগুলোকে খেয়াল রাখবে, তাহলে গুলিয়ে যাবে না। প্রথমটা হলো রাইট টাইম নিয়ে, দ্বিতীয়টা হলো রাইট পিপল নিয়ে, লোক কারা গুরুত্বপূর্ণ, সঠিক মানুষ কোনটা, আর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কি, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক কি। এই তিনটে প্রশ্ন রাজার মাইন্ডে আসলো। রাজা তো কারোর কাছেই প্রশ্ন করে করে উত্তর পায় না, বিভিন্ন লোকের কাছে প্রশ্ন করলো, রাজসভায় যত সভাসদরা আছে তাদের কাছে প্রশ্ন করলো, তারা ভিন্ন ভিন্ন রকমের উত্তর দিল। রাজা এতে করে হয়ে যেতে লাগলো কনফিউজ। তো রাজসভায় যখন তিনি প্রশ্নটা করলেন তখন তিনি কি উত্তর পেলেন, এই অংশটা এবার আমরা দেখে নিই। তো রাজা তো এখন সবাইকে বলল যে সঠিক উত্তর দিতে পারবে তাকে তিনি অনেক পুরস্কার দেবেন। তো স্বাভাবিক ব্যাপার, সবাই চেষ্টা করতে লাগলো। সবার প্রথমে আমরা দেখব জারের সাথে তার কোর্টিয়ার্সরা কিরকম ভাবে এই বিষয়ে কথা বলছে, কোর্টিয়ার্সরা উত্তরগুলো কেমন দিচ্ছে। কোর্টিয়ার্স অর্থাৎ রাজসভার যারা সভাসদ তাদের কথা বলা হচ্ছে। তো সবার প্রথম প্রশ্নটা কি নিয়েছিল? সেটা ছিল রাইট টাইম নিয়ে, সঠিক সময়টা নিয়ে তারা সেই প্রশ্ন যেগুলো মানে সেই প্রশ্নের যে উত্তরগুলো তারা দিল সেটা কিরকম ধরনের দেখো। সাম courtiers said that the Tsar should plan everything in advance using a table of days, months and years. কিছু কোর্টিয়ার্সরা অর্থাৎ কিছু রাজসভাসদরা বললো, তারা কি বললো? দ্যাট যে দ্য জার শুড প্ল্যান এভরিথিং ইন অ্যাডভান্স, জারের অর্থাৎ রাজার সমস্ত কিছু আগে থেকে প্ল্যান করে নিতে হবে। এখন প্ল্যান কিভাবে করবে? বলছে প্ল্যান করার জন্য তুমি একটা নির্দিষ্ট মানে দিন, তারপরে সময়কাল ইত্যাদির একটা টাইম টেবিল সেট করো, মানে বলতে পারো একরকম যেন একটা ক্যালেন্ডার ফলো করতে বলছে। তাই জন্য বলছে ইউজিং আ টাইম টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, বছর, মাস এবং দিন সমস্ত কিছু তাতে লেখা থাকবে, সেইটা দেখে আগে থেকে সব কিছু প্ল্যান করো, তাহলে তুমি সঠিক সময়টাকে ইউজ করতে পারবে। তখন আদার্স আর্গিউড, অন্যরা আবার সেটা মানলো না, তারা বললো যে না, এরকম হতে পারে না। তারা তর্ক করে কি বললো যে দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু নো ইন অ্যাডভান্স, এটা একেবারে অসম্ভব ব্যাপার, আগে থেকে কেউ কি করে জানতে পারে, এরকম তো হতে পারে না, এটা মানে মানুষের তো এরকম কোনো এবিলিটি নেই। অ্যান্ড হি শুড ফোকাস অন হোয়াট ওয়াজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাট দ্য মোমেন্ট, সেই জন্য রাজার কি করা উচিত? তখন তারা বলল একটাই উপায় এখানে আছে, যে জিনিসগুলো তার চারপাশে ঘটছে সেই বিষয়গুলোতে তাকে ফোকাস রাখতে হবে, তাহলে তার সমস্যা হবে না। সাম সাজেস্টেড, কিছু লোকজন বলল কনসাল্টিং ওয়াইজ মেন অর ইভেন ম্যাজিশিয়ানস, কিছু লোক বললো এই কাজটা করতে পারো। কি করবে? কনসাল্ট করো। কাদের সাথে কনসাল্ট করবে? যারা জ্ঞানী ব্যক্তি তাদের সাথে, অথবা বলা হচ্ছে ম্যাজিশিয়ানসদের কথা। ম্যাজিশিয়ানসরা খুব পাওয়ারফুল, কারণ রাজাকে তো আগে থেকে জানতে হবে কি ঘটতে চলেছে, সেটা সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া রাজার রাখতে হবে। তো রাজা সেইটা সম্পর্কে আইডিয়া কিভাবে রাখতে পারবে? ভবিষ্যৎ থোড়াই কেউ জানতে পারে। এক্ষেত্রে যারা ম্যাজিশিয়ান তাদের তো অনেক জাদু করার ক্ষমতা আছে, তো তারা সব কিছু ওই জাদুর মাধ্যমে কিন্তু তারা আর কি বলে দিতে পারবে রাজাকে, এইটা হলো বিষয়। তো তখন রাজাকে বলা হলো আপনি ম্যাজিশিয়ানদের ডাকুন, তাদের সাথে কথা বলুন, তারা আপনাকে আগাম সব জানিয়ে দেবে। তো হ্যারি পটারের একটা গ্রুপকে যেন আনতে বলা হলো, এরকম আর কি ব্যাপারটা। যাই হোক, না হ্যারি পটারের কথাটা লিখো না, আমি এমনি বললাম মজা করে। তো এখানে রাইট টাইমটা নিয়ে এরকম ধরনের বিভিন্ন তর্ক বিতর্ক হলো। এবার দেখো, তোমাকে যদি একটা আমি সিম্পল প্রশ্ন করি যেটা নিয়ে আমার কনফিউশন আছে, তো তুমি হয়তো সেটার একটা উত্তর আমাকে তুমি দিলে, আমি সেই উত্তরটা শুনলাম, শুনে বললাম ও আচ্ছা এরকম আনসার, তাহলে ঠিক আছে। এবার যদি তুমি আমাকে 10টা আনসার দাও, বলো এটাও হতে পারে, ওটাও হতে পারে, সেটাও হতে পারে, তাহলে আমি তো আরো কনফিউজ হয়ে যাব না? তো সেটাই এখানে হলো, সঠিক সময়টা নিয়ে এতগুলো উত্তর পেয়ে রাজা অবভিয়াসলি কনফিউজ হয়ে গেল। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তরে তারা কি বলছে। দ্বিতীয় প্রশ্নের উত্তরে কি বলছে? দ্বিতীয় প্রশ্নটা কি সংক্রান্ত ছিল? প্রশ্নটা ছিল রাইট পিপল, সঠিক মানুষজন কারা,
এই বিষয়ে কি বলছে তারা বলছে সাম সেড দ্য জার শুড রিলাই অন হিজ কাউন্সিলার্স। কিছু লোক বললো যে রাজার নির্ভর করতে হবে তার যারা কাউন্সিলর রয়েছে সেই কাউন্সিলরদের উপরে। আদার্সরা বললো যে না এরকম কিছু নয়, অন প্রিস্টস। তারা বললো যে আপনার যেটা উচিত সেটা হলো যারা পুরোহিত তাদের উপরে আপনি নির্ভর করুন, অর ডক্টরস, অথবা ডাক্তারের উপরে নির্ভর করুন। While some insisted warriors were most important, আবার কিছু লোক বললো না এসব কিছু নয়, যারা হলো ওয়ারিয়র, যারা হলো যোদ্ধা, তারা হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখা যাচ্ছে আবারও কিন্তু ভিন্ন ভিন্ন উত্তর পাওয়া যাচ্ছে। রাজ্যে এমন কিছু লোক আছে যে মানুষরা, যারা সেই রাজসভাসদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে রাজার বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে যারা কাউন্সিলর, তারাই সঠিকভাবে রাজাকে সবসময় উপদেশ দেয় কি কাজ করতে হবে, সেই জন্য তারা হলো গুরুত্বপূর্ণ মানুষ। আবার কিছু লোক বলছে না এরকম কোনো ব্যাপার নয়, যেহেতু রিলিজিয়ান ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, ধর্ম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই জন্য যারা প্রিস্ট তাদেরকেও তুমি ফেলতে পারবে না, তারাও ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় তারাই হচ্ছে সঠিক মানুষ, আপনার তাদের কথা শুনতে হবে, তারাই উপযুক্ত লোক। কিছু লোক বললো এরকম কিছু নয়, ডাক্তারদের ভুললে হবে কি করে, এদের তো আলাদা গুরুত্ব রয়েছে। আবার কিছু লোক বলছে না এসব কিছু নয়, যুদ্ধ হলে তখন কে বাঁচাবে, ওয়ারিয়াররা বাঁচাবে, তাদের যত স্কিল থাকবে তখন আমরা কিন্তু যুদ্ধে জয় করতে পারবো, তারা আমাদের মেন প্রোটেকশনটা দেবে, তাহলে ওয়ারিয়াররা কিন্তু গুরুত্বপূর্ণ। এরকম কথা হলো। এভরি গ্রুপ বিলিভড, প্রত্যেকটা গ্রুপ বিশ্বাস করতো কি না, দে ওয়্যার দ্য কি অ্যাডভাইজার্স, তারা সবাই বিশ্বাস করতো যে এটাই, যে তারাই হলো মূল, যারা ধরো প্রিস্টদের গ্রুপ, তারা ভাবলো যে আমরা প্রিস্ট, আমাদের গুরুত্বটা বেশি। যারা ওয়ারিয়র তারা ভাবতে লাগলো আমরা ওয়ারিয়র, আমাদের বেশি গুরুত্ব। এরম ভাবে আর কি বিভিন্ন মানুষের থেকে রাজা কিন্তু ভিন্ন ভিন্ন রকমের চিন্তাধারা পেল। দ্য কিং স দ্যাট, রাজা দেখলো যে ইভেন দ্য ওয়াইজেস্ট পিপল হ্যাড ভেরি ডিফারেন্ট ওপিনিয়ন্স। তো যারা জ্ঞানী ব্যক্তি, যাদেরকে আর কি রাজসভার মধ্যে রেখেছে, যাদের কাছ থেকে তিনি সঠিক উত্তরটা পাবেন এক্সপেক্ট করেছিলেন, তারা সবাই ভিন্ন ভিন্ন উত্তর দিতে লাগলো। তো বহু দেশ বিদেশ থেকে তো অনেক দূর থেকে সব বিখ্যাত লোকজনেরা সভায় এসছে, তারাও আলোচনা করছে, কিন্তু সবাই সেম টাইপের ভিন্ন ভিন্ন আনসার দিচ্ছে, কেউ তাকে একটাও প্রপার আনসার দিতেই পারছে না। তো রাজা তো কনফিউজ হতেই থাকলো। এরপরে দেখো তৃতীয় প্রশ্নের উত্তরে কি আসলো। এরপরে তৃতীয় প্রশ্নটা কি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। এইটার রেসপেক্টে কি হচ্ছে দেখো, কি কেমন কথা বলছে। সাম সেড দ্য মোস্ট ভ্যালুয়েবল পারসুট ওয়াজ সায়েন্স। কিছু লোক বললো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান। বিজ্ঞান উন্নতি, এটার থেকে গুরুত্বপূর্ণ কিছু হতেই পারে না। তাই জন্য কিছু লোকজন বললো সায়েন্স, তো সায়েন্সের সাপোর্টার হয়ে গেল। আবার আদার্স ক্লেমড স্কিল ইন ওয়ারফেয়ার। কিছু লোকজন বললো এইসব কিছু নয়, যুদ্ধক্ষেত্রে যে কলাকুশলী থাকবে, যার যে স্কিলকে প্রেজেন্ট করা হবে, যে সোলজাররা যেরকম ভাবে ফাইট করবে ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলোর গুরুত্ব সব থেকে বেশি। এই সংক্রান্ত কাজ, এই সংক্রান্ত বিষয়টাই কিন্তু সব থেকে ভাইটাল, ওয়াজ মোস্ট ক্রুশিয়াল। আর while some insisted, কিছু লোক আবার বললো যে না এরম নয়, তারা জোর দিয়ে বললো দ্যাট রিলিজিয়াস ওয়ারশিপ হেল্ড দ্য হাইয়েস্ট ইম্পর্টেন্স, যেটা কিনা ধর্ম সংক্রান্ত পূজা অর্চনা করা ইত্যাদি ইত্যাদি কাজকর্মগুলো, সেগুলো সব থেকে বেশি গুরুত্ব রয়েছে। তো কেউই কোনো উত্তরেই সঠিকভাবে একমত হয়ে রাজার কাছে কিন্তু প্রকৃত উত্তরটাকে দিতে পারলো না। ফলে রাজা হয়ে গেল কনফিউজ, রাজার স্যাটিসফ্যাকশন কোথাও আসলো না। এখন রাজা কি করে, রাজা তো সঠিক উত্তরটা জানতে চায়, কিন্তু রাজা কোনো মতেই সঠিক উত্তর জানতে পারছে না। জ্ঞানী গুণী লোকজনদেরকে ডেকে এনে তাদেরকে অনেক রকমভাবে আর কি তার অনেক এক্সপেকটেশন নিয়ে তাদের কাছে সেই প্রশ্নগুলো করেছিল, কিন্তু তারা কিন্তু সবাই ভিন্ন ভিন্ন উত্তর দিয়ে রাজাকে একেবারে, রাজার মাথাটাকে আরও ঘেঁটে দিল। তখন রাজা কি করে, তখন রাজা ঠিক করলো যে এখানে একজন ব্যক্তি আছে যে একজন জ্ঞানী, মহান একজন বুদ্ধিমান ব্যক্তি, একজন সাধু, সেই সাধুর কাছে তাকে যেতে হবে, যে সাধু থাকে একটা জঙ্গলে। এখন বিষয় হলো যে এই সাধু সাধারণ মানুষের সাথে ছাড়া কোনো রয়্যাল পিপলের সঙ্গে কিন্তু দেখাই করে না। তখন রাজা ডিসাইড করলো যদি আমাকে ওর কাছে যেতে হয়, আমাকে সেরকম ছদ্মবেশ নিয়ে যেতে হবে, যে আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো রাজা নই। তো রাজা কি করলো, সেই হারমিটের সঙ্গে দেখা করতে গেল। এখন ওই হারমিটটা থাকতো একটা জঙ্গলে, কোনোদিন জঙ্গল ছেড়ে সে যায়নি। সেই জঙ্গলে যখন রাজা গেল, জঙ্গলের বাইরে রাজা তার ঘোড়াটাকে রাখলো এবং ঘোড়া থেকে নেমে সে একটা সাধারণ মানুষের পোশাক পরে কিন্তু সেই জঙ্গলের মধ্যে দিয়ে একা একা
যেতে লাগলো সেই হারমিটের সাথে দেখা করতে, আর জঙ্গলের বাইরে তার বডিগার্ডকে রেখে গেল। এবার দেখো হারমিটের সঙ্গে যখন সাক্ষাৎ হচ্ছে তখন সেখানে আমরা কি সিচুয়েশন হতে দেখছি। জার মিটস হারমিট, এবার রাজা হারমিটের সাথে সাক্ষাৎ করছে। দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট আ ওয়াইজ হারমিট, তখন রাজা ঠিক করলো একটা জ্ঞানী হারমিটের সাথে, সাধুর সাথে সে কনসাল্ট করবে। লিভিং অ্যালোন ইন দ্য ফরেস্ট, যে ফরেস্টের মধ্যে একা একা বাস করে। হি ড্রেসড সিম্পলি, রাজা তখন সাধারণ ড্রেস পরলো। লেফট হিজ গার্ডস বিহাইন্ড, এবং জঙ্গলের বাইরে তার যারা বডিগার্ড তাদেরকে সে রেখে গেল। অ্যান্ড অ্যাপ্রোচড দ্য ফ্রেইল হারমিট, এবং সেই মানে রোগা দুর্বল প্রকৃতির সেই যে হারমিট তার সঙ্গে সে দেখা করতে গেল। এই ফ্রেইল শব্দটাকে খেয়াল রাখবে, কেউ যখন খুব দুর্বল প্রকৃতির হয়, রোগা হয়, এরকম সেন্সে আমরা ফ্রেইল শব্দটা ব্যবহার করি। তো ফ্রেইল হারমিটের সঙ্গে সে দেখা করতে গেল। হু ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, গিয়ে দেখলো রাজা সেই হারমিট ওখানে মাটি খুঁড়ছে। দ্য জার আস্কড হিজ 3 কোয়েশ্চেন্স, তখন রাজা গিয়ে তার যে 3টে প্রশ্ন, তাই সেই হারমিটকে সে 3খানা প্রশ্ন করলো। বাট দ্য হারমিট রিমেইনড সাইলেন্ট, কিন্তু সাধু কোনো উত্তর দিল না, সে নীরব থাকলো। সিইং দ্য হারমিট টায়ার্ড, যখন রাজা দেখতে পেল যে এই সাধু ব্যক্তিটা তো খুব একটা স্ট্রং নয়, ওই মাটি খুঁড়ছে আর হাঁপিয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, একটু করে মাটি খুঁড়ছে আর অনেকটা করে হাঁপাচ্ছে, তো রাজার দেখে কষ্ট লাগলো। রাজা বুঝতে পারলো এ ক্লান্ত হয়ে যাচ্ছে, তো ওনাকে ক্লান্ত দেখে দ্য জার অফার টু হেল্প, রাজা তখন বললো যে সে তাকে সাহায্য করবে। অ্যান্ড ওয়ার্কড অ্যালং সাইড, এবং তার সাথে সাথে অ্যালং সাইড হিম, তার সাথে সাথে সে কাজ করতে লাগলো ফর আওয়ার্স, বেশ কয়েক ঘন্টা ধরে সে কাজটা করলো। সেই রাজা তার কাছ থেকে সেই স্পেডটা অর্থাৎ সেই কোদালটা নেবে যেটা দিয়ে সে মাটি খুঁড়ছিল, সেটা নিয়ে রাজা তখন নিজেই মাটি খুঁড়তে শুরু করবে। এখন দেখো এটা দিয়ে বোঝা যায় রাজার চরিত্রটা কতটা স্ট্রং, রাজা কতটা মানে বলতে পারো পজিটিভ মেন্টালিটির একজন ব্যক্তি। সে কিন্তু এখানে প্রশ্নের উত্তর জানতে চাওয়ার পর যখন মানে হারমিট যখন উত্তর দিচ্ছে না, সে সিম্পলি চলে যেতে পারতো বা রেগে যেতে পারতো, এরকম কিছু কিন্তু সে করলো না। ইনস্টিড হারমিটের যে সিচুয়েশনটা সেটা দেখে সে রিয়ালাইজ করলো যে আই শুড হেল্প হিম, তো তাই জন্য সে এখানে তাকে সাহায্য করছে। তার হাত থেকে স্পেড নিয়ে দেশের রাজা যে কমফোর্টের মধ্যে লাইফটা কাটায়, সে এখানে এই জঙ্গলের মধ্যে এসে হারমিটটাকে হেল্প করছে, মাটি খুঁড়তে হেল্প করছে। তাহলে তার মানসিকতা কিন্তু যথেষ্ট বলতে পারো যে পজিটিভ, সে যথেষ্ট অনেস্ট মেন্টালিটির এবং একটা বেশ ভালো ক্যারেক্টার হিসেবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে, গুড নেচার্ড পারসন। তো তারপরে ডেসপাইট হিজ এফোর্টস, তাকে অনেক চেষ্টা করলো রাজা যে সেই হারমিটটা যেন তাকে উত্তরটা দেয়। দ্য হারমিট স্টিল গেভ নো আনসার্স, হারমিট কিন্তু তাকে কোনো প্রশ্নের উত্তর দিল না। লিভিং দ্য জার টু ওয়ান্ডার অ্যাবাউট দ্য উইজডম, এবং তখন রাজা তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমি তো জানতাম এই ব্যক্তি খুব জ্ঞানী, তার কাছে আসলাম কিন্তু সে তো আমায় উত্তর দিতেই পারছে না। রাজা কনফিউজ হয়ে যাচ্ছে, কি ব্যাপার, তাহলে কি জানে না, এর কি এত নলেজ নেই, হু নোজ হোয়াট। তো এরকম একটা সিচুয়েশন এখানে ক্রিয়েট হলো। এরপরে দেখো ঘটনাটা একটা ডিফারেন্ট, একটুখানি হলেও একটা চেঞ্জ আসছে গল্পটার মধ্যে, যেখান থেকে কিন্তু এক্সাইটমেন্টটা গ্রো করে। এই সেকশনে আমরা দেখব জার, হারমিট এবং উন্ডেড ম্যান গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র। এই 3জন ব্যক্তি এখানে একসাথে হচ্ছে। কিভাবে হচ্ছে লক্ষ্য করো। হিয়ার কামস সামওয়ান রানিং সেড দ্য হারমিট, বই থেকে আমি এই লাইনটা তুলে দিয়েছি। কি বলছে হারমিট এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন বলছে যেটার উপরে প্রশ্ন আসতে পারে, সেটা কি? হিয়ার কামস সামওয়ান রানিং, এই তো কেউ একজন এদিকে ছুটে আসছে। কে ছুটে আসছে? জঙ্গলের মধ্যে থেকে একজন ব্যক্তি ছুটে আসছে। দ্য জার টার্নড অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান হোল্ডিং হিজ স্টমাক ব্লিডিং ব্যাডলি, একজন দেখতে পেল একটা লোক যার মুখে দাঁড়িয়ে আছে, সে তার পেটটাকে হাত দিয়ে ধরে আছে, তার সেই পেট থেকে রক্ত পড়ছে, সেখানে মানে আহত হয়েছে সে, তো সেখান থেকে রক্ত পড়ছে। এবং রাজা দেখলো সেই লোকটা অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে থেকে ছুটতে ছুটতে আসছিল, সেইটা রাজা এবং সাধু কিন্তু দেখতে পেল। দ্য ম্যান ফেইন্টেড, যখন রাজার সামনে এসে লোকটা পড়লো তখন লোকটা ওখানে পড়ে সেন্সলেস হয়ে গেল, ফেইন্ট হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। অ্যান্ড দ্য জার অ্যান্ড দ্য হারমিট ওয়াশড অ্যান্ড ব্যান্ডেজড দ্য উন্ড again and again. তো রাজা যে কত ভালো তার আরও একটা প্রমাণ আমরা এখানে পাচ্ছি। যদি এক্সামে কোয়েশ্চেন পাও জারের ক্যারেক্টার নিয়ে, তখন এই কনসেপ্টগুলোকে কিন্তু এক এক করে তুলতে হবে এবং বোঝাতে হবে তার বিহেভিয়ার কতটা স্ট্রং এবং সে কতটা গুড নেচার্ড কিং, সেটাকে হাইলাইট করতে হবে। যাই হোক, তো রাজা এখানে যখন এই ব্যক্তিকে, আহত ব্যক্তিকে দেখলো, সাধুর সাথে সাথে এরা দুজনে মিলে আর কি একসাথে মিলে একে সেবা করতে লাগলো। কিভাবে?
সেই হারমিট এবং রাজা তখন তার সেই ক্ষতস্থানটাকে ওয়াশ করে দিল, ব্যান্ডেজ করে দিল, উনটা বারবার রক্তে ভিজে যাচ্ছিল, সেই ওয়ার্ম ব্লাড সেটাকে ভিজিয়ে দিচ্ছিল, সেই তারা যে মানে সেই জায়গাটা যখন বাঁধছিল, ব্যান্ডেজ করছিল, সেই কাপড়টা ভিজে যাচ্ছিল, আবার সেটাকে তারা বারবার পরিষ্কার করে নিয়ে সেটাকে আবার বাঁধছিল, এরকমভাবে কাজ করতে লাগলো। দ্য ব্লিডিং স্টপড আনটিল দ্য ব্লিডিং স্টপড, যতক্ষণ না পর্যন্ত সেই রক্ত পড়া বন্ধ হচ্ছিল তারা কিন্তু এরকম করে গেল। তারপর দ্য ম্যান ড্র্যাঙ্ক ওয়াটার, এরপরে যখন এই লোকটা একটু সুস্থ হলো তখন সেই লোকটা অ্যাকচুয়ালি জল খেলো। রাজা জল নিয়ে এসেছিল, ফ্রেশ ওয়াটার নিয়ে এসেছিল, সেই জলটা তখন এই লোকটা খেলো। অ্যান্ড দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, হারমিটের সাহায্য নিয়ে রাজা তখন এই লোকটাকে ক্যারিড হিম ইনটু দ্য হাট টু রেস্ট। এই যে হারমিট, তার যে কুঁড়ে ঘর রয়েছে, হাট মানে হলো কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের মধ্যে সে এই লোকটাকে ক্যারি করে নিয়ে গেল ভিতরে এবং তাকে বিছানায় শুইয়ে দিল। এক্সস্টেড ফ্রম হেল্পিং, এতটা তাকে যে সাহায্য করেছে, এত খাটাখাটনি হয়েছে, এই সমস্ত কারণে রাজা একরকম বিধ্বস্ত হয়ে গেছিল। কারণ রাজার তো এরম ধরনের খাটনি করা বা এরম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়া কিন্তু অভ্যাস নেই, তো সেটা আমাদের বুঝতে হবে। তো রাজা এখানে ক্লান্ত হয়ে পড়লো, প্লাস এটা ছিল সামার টাইম, কারণ গল্পটার মধ্যে তোমরা দেখবে একটা জায়গাতে লেখা আছে যে এরকম একটা সেন্স আছে যেখান থেকে আমরা রিয়েলাইজ করতে পারি যে সামারের সিচুয়েশান ছিল। তো এই সামার টাইমের যে সিচুয়েশানটা, খুব বেশি হিটের কারণেও রাজার খুব কষ্ট হয়ে গেছে, তো যার জন্য তখন রাজা কিন্তু আর সুস্থ থাকলো না, এক্সস্টেড হয়ে গেল। দ্য জার ফেল অ্যাসলিপ অ্যাট দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে হলো চৌকাঠ, বাড়ির মানে ওই হাটের যে চৌকাঠটা ছিল সেই চৌকাঠের উপরেই রাজা বসে পড়লো, বসে পড়ে সেখানেই রাজা কিন্তু ঘুমিয়ে পড়লো। অ্যান্ড স্লিপড থ্রু দ্য শর্ট সামার নাইট, এবং সেই ছোট যে সামার নাইট, সেই সামারের রাতে খুব সুন্দরভাবে কিন্তু ঘুমটা দিল। অ্যাকচুয়ালি রাজা মহলে থাকার সময় যতটা এই গ্রীষ্মকালের সময় যেরকম ঘুম হয় তার থেকেও কিন্তু খুব ভালো ঘুম রাজার এখানে আজকে হলো। এখন যদি প্রশ্ন আসে এক্সামে কেন রাজার এত ভালো ঘুম হলো, তাহলে এখানে উত্তরটা এটাই লিখবে, রাজা কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছিল, অনেক হার্ডওয়ার্ক করেছিল, সেই সমস্ত কারণে প্রথম কথা এখানে অনেকটাও হেঁটে এসছে, তারপরে এত কিছু কাজ করেছে, যার জন্য রাজা কিন্তু ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্তির কারণে তার ঘুমটা কিন্তু দারুণ হলো, যেটা কিন্তু তার রাজমহলেও হয়তো হয় না এরকমভাবে। এর পরের ঘটনাটা দেখো, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট এখানে বলা হবে। wounded man confesses, এই আহত ব্যক্তি কিছু স্বীকার করছে, তার এই স্বীকারোক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি সিচুয়েশন হচ্ছে এখানে। when the Tsar awoke, তো রাজা তো ঘুমিয়ে পড়েছিল, রাজা যখন জেগে উঠলো, he saw, সে দেখতে পেল কি, the bearded man lying on the bed, এই দাড়িওয়ালা লোকটা মানে এই আহত ব্যক্তিটা, সে বিছানায় শুয়ে রয়েছে, কিন্তু কি করছে সে, লুকিং অ্যাট হিম, সে রাজার দিকে তাকিয়ে আছে। এখন দেখো, রাজা এখানে রাত কাটালো, ঘুম থেকে যখন উঠলো রাজা কিন্তু হঠাৎ করে সব মনে পড়লো না। আর এটাই হয়, আমরা যদি কোথাও বেড়াতে যাই, সে মাসি পিসি জেঠুর বাড়ি যেখানে যাও না কেন, সেখানে গিয়ে দেখবে রাতটা কাটানোর পরে যখন ঘুমটা ভাঙছে ফার্স্ট সকালেই, মানে ওই কয়েকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডসের জন্য আমাদের কিন্তু মাইন্ডে আসে না হঠাৎ করে যে আমরা কোথায় আছি, বুঝতে পারি না। রাজার ক্ষেত্রে তাই হলো, হট করে মনে পড়লো না সব। তো রাজা দেখলো এই লোকটা যে আমার দিকে তাকিয়ে আছে, একটা স্ট্রেঞ্জ ম্যান আমার দিকে তাকিয়ে আছে। দ্য ম্যান রিভিলড, সেই লোকটা তখন রাজাকে বললো, যে কি বললো, হি ওয়াজ ওয়ান্স দ্য জার্স এনিমি, এক সময় সে ছিল রাজার শত্রু। ওকে, এক সময় সে রাজার শত্রু ছিল। সিকিং রিভেঞ্জ ফর হিজ ব্রাদার্স এক্সিকিউশন, সে এখানে রাজার মানে বিরুদ্ধে সে অ্যাকচুয়ালি রেগেছিল। কারণটা কি, কারণ সে রিভেঞ্জ চাইছিল, সে প্রতিশোধ নিতে চেয়েছিল এই বিষয়ের জন্য। মনে রাখবে, রিভেঞ্জ মানে হলো প্রতিশোধ নিতে চেয়েছিল, রিভেঞ্জটা এই জন্য কারণ রাজা হিজ ব্রাদার্স এক্সিকিউশন মানে হত্যা, রাজা তার ভাইকে হত্যা করেছিল। এখন কি জন্য হত্যা করেছিল সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কোথাও বলা নেই। তো আমরা গেস করতে পারি কিছু একটা নেগেটিভ ম্যাটার থাকবে, কারণ রাজাকে আমরা এতক্ষণ ধরে যেরকম ধরনের দেখেছি, রাজা কিন্তু খারাপ ক্যারেক্টার বলে মনে হয়নি কোথাও, তো হতে পারে কিছু একটা বিষয় ছিল। যাই হোক, অ্যান্ড লস্ট প্রপার্টি, লস্ট কেন, কারণ এই যে ব্যক্তি অর্থাৎ এই উন্ডেড ম্যান, তার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলোকে মানে তার ভাইকে মারার পরে রাজা সেই সম্পত্তিকে দখল করে নিয়েছিল, তার প্রপার্টিটাকে দখল করে নিয়েছিল। এবার যেহেতু তার প্রপার্টি রাজা দখল করে নিয়েছে এবং ভাইকে মেরে দিয়েছে, এই জন্য কিন্তু এর মনে একটা অ্যাঙ্গার তৈরি হয়েছিল। তখন এই উন্ডেড ম্যানটা ডিসাইড করেছিল রাজার ক্ষতি করবে। Wounded by the Tsar's guards, he had been saved by the Tsar's care.
এখন যখন এই রাজাকে মারতে চেয়েছিল সে জঙ্গলের মধ্যে ওয়েট করেছিল যে আমি রাজা যখন ওই হারমিটের কাছ থেকে দেখা করে ফেরত আসবে তখন আমি ওকে মারবো, কিন্তু রাজা তো আসতে পারলো না, কারণ রাজা তো হারমিটকে হেল্প করছিল। সময় গড়াতে লাগলো, তখন এই লোকটা পাগলের মতন হয়ে গেল যে না, এ তো আসছে না, আমাকে তো প্রতিশোধ নিতে হবে, কি করি? তখন সে জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসলো। যেই তার হাইড আউট থেকেও বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে রাজার বডিগার্ডরা তো জঙ্গলের বাইরেই ছিল, ওকে দেখে অ্যাকচুয়ালি চিনতে পেরেছিল। চিনতে পারার জন্য ওকে ওরা আহত করেছিল। সেইটা এখানে বলা হয়েছে wounded by the Tsar's guards, রাজার যারা বডিগার্ড তাদের দ্বারা সে আহত হয়ে he had been saved by the Tsar's care, সে তখন ছুটে এখানে আসলো এবং তারপরে এই রাজার কেয়ারে যেই রাজাকে সে মারতে চেয়েছিল সেই রাজার কেয়ারেই কিন্তু সে এখন ঠিক হয়ে গেল, সে সুস্থ হলো। তারপরে কি হচ্ছে, টাচড দ্য ম্যান প্রমিসড লয়্যালটি, এখন এই লোকটা টাচড হয়েছে, তার মন স্পর্শ করেছে এটা, যে ব্যক্তিকে আমি মারতে আসলাম সেই ব্যক্তি আমাকে হেল্প করলো, তো এটা তার মন টাচ করলো। তখন সেই জন্য সে কি ডিসাইড করলো, দ্য ম্যান প্রমিসড, লোকটা তখন প্রমিস করলো কি না, লয়্যালটি, সে রাজার কাছে লয়াল থাকবে। আর কি, অ্যান্ড দ্য জার ফরগেভ হিম ফুললি, তখন রাজা তাকে সম্পূর্ণ রকমভাবে ক্ষমা করে দিল। বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, রাজা তো খুশি হবে না, কারণ এই লোকটা একটা শত্রু ছিল, সেই লোকটা তার কাছে ক্ষমা চাইছে, তো এটা রাজার কাছে খুব আনন্দের ব্যাপার যে আমি আমার শত্রুকে অনেক সহজেই কিন্তু বন্ধুতে পরিণত করে দিলাম। তো সেই জন্য রাজা কিন্তু তাকে সম্পূর্ণ ক্ষমা করতে দ্বিধাবোধ করলো না। রেস্টোর্ড হিজ প্রপার্টি, শুধু তাই নয়, তার যে সম্পত্তি নিয়ে নিয়েছিল সেই লোকটার সম্পত্তিও তাকে ফেরত দিয়ে দিল। আর কি, অ্যান্ড টার্নড হিজ এনিমি ইনটু আ ফেথফুল ফ্রেন্ড, এবং এই শত্রুকে তার একজন বিশ্বস্ত বন্ধুতে সে পরিণত করতে পারলো। শোয়িং দ্য পাওয়ার অফ ফরগিভনেস অ্যান্ড কাইন্ডনেস, কেন? কারণ রাজা একজন এমন ব্যক্তি যার মধ্যে কাইন্ডনেস আছে, সে মানুষকে ফরগিভ করতে জানে, ক্ষমা করতে জানে, সেই জন্য রাজা কিন্তু একে বন্ধু হিসেবে পেয়ে গেল। এই ব্যক্তিও কিন্তু কোনো নেগেটিভ মেন্টালিটি নিয়ে কাজটা করলো না, বা কিছু এখানে সে মনের মধ্যে কোনো রকমভাবে গ্রাম্পি হয়ে সে থাকলো না। সেও রাজাকে বলল যে আমার সন্ততিরা তোমার পরবর্তী তাদেরকে আমি অবশ্যই বলবো, এবং তারা তোমার হয়ে তারা কিন্তু কাজ করবে, তোমার কাছে সাপোর্টিভ থাকবে। এই লোকটা তো সাপোর্টিভ থাকবেই, এর সাথে সাথে যারা সন্ততি তারাও যেন সাপোর্টিভ থাকে সেটাই সে দেখবে। তো এইভাবে রাজার সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হলো। রাজা ইনফ্যাক্ট এই লোকটাকে সুস্থ করার জন্য নিজের যে ডক্টর বা ফিজিশিয়ান তাদেরকে সে পাঠাবে, এই কথাও বলে আসলো যে তোমার সুস্থতার জন্য আমি তাদেরকে পাঠাবো, সে দেখবে তোমায়, এরকম একটা ব্যাপার। তো এরপরে দেখো নেক্সট সেকশনে আমরা কি দেখতে পাচ্ছি। এবার এত কিছুর পরে যখন রাজা দেখলো যে সব তো হলো, ভালো বুঝলাম, কিন্তু আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম সেটার তো কিছু হলো না, আমি তো সঠিক উত্তরগুলোই পেলাম না, তখন রাজা চলে যাওয়ার কথা ভাবলো। সে তখন বাইরে আসলো, এসে দেখলো যে হারমিট কোথায় আছে। তো এদিক ওদিকে দেখতে পেলো যেখানে আগের দিনকে সেই গর্ত খুঁড়েছিল সেই জায়গাতে হারমিট কি করছে না, ওখানে বীজ পুঁতছে। তো সেখানে অ্যাকচুয়ালি গাছ করবে, সেই জন্য ফুল গাছ হতে পারে। তো রাজা তখন সেখানটায় গেল, তার সাথে গিয়ে কথা বললো যে আপনি তো আমার উত্তরগুলো বললেন না, আপনি আমাকে উত্তরগুলো দিন। তখন হারমিট রাজাকে বলবে আপনি তো আপনার উত্তর অলরেডি পেয়ে গেছেন। রাজা কনফিউজ হয়ে যাবে, আমি কোথায় উত্তর পেলাম, আপনি তো আমার উত্তর দেননি। তখন হারমিট এক্সপ্লেন করছে, কি বলছে দেখো, প্রথম প্রশ্নের উত্তরে তখন রাজাকে সে বলছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটা নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, এটা নিয়ে এসে কি বলছে, The hermit explained that, হারমিট তখন ব্যাখ্যা করলো যে the most important time is, সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো, সেটা কি, অলওয়েজ, সেটা হলো নাও, সব সময়ই সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো নাও, অর্থাৎ বর্তমান কাল, প্রেজেন্ট টাইম, এর থেকে গুরুত্বপূর্ণ কিচ্ছু হতে পারে না, প্রেজেন্টই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাটার। ওয়েন, যখন দ্য জার ডাগ দ্য বেডস ফর দ্য হারমিট, যখন ওই রাজা হারমিটের জন্য মাটি খুঁড়ে দিয়েছিল, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মোমেন্ট, ওইটাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ সময় রাজার কাছে ওই মুহূর্তে। ওয়েন হি কেয়ার্ড ফর দ্য উন্ডেড ম্যান, যখন সেই আহত ব্যক্তিটিকে সে সেবা শুশ্রূষা করলো রাজা, সেটাও, দ্যাট টু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, সেটাও ছিল সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এর মানেটা কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে এইটাই যে রাজা যদি হারমিটকে ওই সময় সাহায্য না করতো, সে যদি চলে যেত, তাহলে ওই উন্ডেড ম্যানটা তাকে আহত করতো, রাজা এতে হার্ট হতো এবং রাজার হয়তো মৃত্যু হয়ে যেত। এর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে রাজা যেন ওই সময়কালটাকে সঠিকভাবে ইউজ করে, আর সেটাই রাজা করেছে, সঠিকভাবে ইউজ করেছে। কিভাবে না, রাজা তখন সেই হারমিটকে হেল্প করেছে ওইখানে, তো ওইটা ছিল রাজার কাছে গুরুত্বপূর্ণ সময়। এরপরে যখন এই লোকটা এর কাছে আসছে, রাজার কাছে আসছে, রাজা যদি তাকে না সেবা করতো, তাহলে এই লোকটা কিন্তু এই রাজার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন না করেই তার কিছু
কিছু একটা হয়ে যেত। তাহলে সঠিক সময় রাজার কাছে তখন ওইটাই ছিল যে ওই লোকটার সঙ্গে তার মিট করা এবং ওই পার্টিকুলার টাইমে সেই অ্যাক্টিভিটি যেটা শো করছে। মানেটা বারবার এটাই বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের বর্তমান কাল বা নাও প্রেজেন্ট টাইমে তুমি কি করছো এইটার গুরুত্ব সব থেকে বেশি, কারণ বর্তমানের উপরেই আমাদের সম্পূর্ণ ক্ষমতা আছে। আমি এখন তোমাদেরকে এক্সপ্লেন করছি যে বিষয়টা, এখন আমার কাছে এটাই ক্ষমতা। আমি 5 মিনিট পরে কি করব আমি জানি না, 5 মিনিট আগে আমি কি করেছি সেটাও আমি কিছু আর কন্ট্রোলের মধ্যে আনতে পারবো না, সব হয়ে গেছে। কিন্তু বর্তমানে আমার সম্পূর্ণ কন্ট্রোল আছে। তাই প্রেজেন্ট টাইমটাকে একদম নষ্ট করো না, প্রেজেন্ট টাইমটাকে সম্পূর্ণভাবে সঠিক উপায়ে ইউজ করো, তাহলে দেখবে ভবিষ্যৎটা আপনা থেকেই ঠিক হয়ে গেছে। এটাই হলো এই গল্পের মূল বিষয়বস্তু। তারপরে দ্য প্রেজেন্ট ইজ দ্য অনলি টাইম, এইটাই হলো বর্তমানই হলো একমাত্র সময় উই ট্রুলি কন্ট্রোল, যেটা আমরা প্রকৃতভাবে কন্ট্রোল করতে পারি আর কি বা নিয়ন্ত্রণ করতে পারি। সো উই মাস্ট ইউজ ইট ওয়াইজলি টু ডু গুড। সেই জন্য এই সময়কালটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে যাতে করে আমরা ভালো কাজ করতে পারি, ভালো কাজের জন্য আমরা এই টাইমটাকে যেন ইউজ করতে পারি। এইটা হলো তাহলে প্রথম প্রশ্নের উত্তর। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কি দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তোমরা পেতেই পারো, তাই এই আনসারগুলো কিভাবে লিখবে সেটাই কিন্তু আমি এখানে বোঝানোর চেষ্টা করছি শর্টে। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, সব থেকে গুরুত্বপূর্ণ লোক কোনটা, এখানেও কিন্তু ওই একই এক্সাম্পলগুলোই আসবে। কি বলছে হারমিট? দ্য হারমিট সেড দ্য মোস্ট নেসেসারি পার্সন ইজ অলওয়েজ দ্য ওয়ান ইউ আর উইথ। সেই লোকটা যার সঙ্গে তুমি আছো অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে ওই মুহূর্ততে তুমি যে লোকটার সঙ্গে সময় কাটাচ্ছ, যে তোমার সামনে আছে, সেই ব্যক্তিই হলো তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। When the Tsar stayed with the hermit, তখন এখানে হারমিট তাকে উদাহরণ দিচ্ছে, কি বলছে? রাজা যখন হারমিটের সঙ্গে ছিল, the hermit was the most important man, এই হারমিটই ছিল তার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। Later, পরে the wounded man became the most important person, এই wounded ম্যানটা, আহত ব্যক্তিটা রাজার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ লোক হয়ে গেল এরপরে যখন রাজা তার সঙ্গে ইন্টারাকশন করতে লাগলো সেই সময়। তারপর we cannot know if we will meet someone again, আমরা জানি না আদৌ ভবিষ্যতে আমাদের আর কারোর সাথে দেখা হবে কিনা, কারণ কেউ জানে না 2 সেকেন্ড পরে কি হবে বা 1 সেকেন্ড পরে কি হবে, যে কোনো ইনসিডেন্ট ঘটতে পারে। সেই জন্য সো উই মাস্ট ভ্যালু হু ইজ বিফোর আস নাও, আমাদের সামনে কোন ব্যক্তিটা আছে সেই ব্যক্তিকে আমাদের অবশ্যই সেই জন্য ভ্যালু দেওয়াটা দরকার, তার গুরুত্বটাকে বোঝা দরকার। তো আমরা সবাই যদি এই চিন্তাধারা নিয়ে চলি তাহলে সমাজে কিন্তু কোথাও কোনো খারাপ কিছুই ঘটবে না। প্রত্যেকটা মানুষই ভাববে এই আমার সামনে আছে, এর আমি ভালো করব। তো এইটা যদি সেম থিওরি সবাই ফলো করে তাহলে পুরো সমাজটা কিন্তু একেবারে বলতে পারো যে সমস্ত যে দূষণ সমাজের মধ্যে রয়েছে সব কেটে যাবে, সবাই কিন্তু ভালো মানসিকতার মধ্যে চলে আসবে। তো যাই হোক, আমরা সবার কথা তো বলতে পারবো না, কিন্তু আমরা যদি নিজেরা অন্তত এই গল্পটা থেকে কিছু শিক্ষা লাভ করে নিজেদের জীবন ইউজ করি তাহলে অবশ্যই কিন্তু সেটা খুব হেল্প করবে। যাই হোক, এরপরে তৃতীয় প্রশ্নের উত্তরটা কি বলছে সেটা লক্ষ্য করো। তৃতীয় যে প্রশ্নটা ছিল দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটার উত্তরের তখন সেই সাধু কি বলছে? The hermit revealed the most important work is, তখন রাজাকে সাধু বলছে যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো always to do good for the person you are with, সেই লোকটা যে তোমার সাথে আছে, সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিটা সেই সঠিক সময়ে অর্থাৎ বর্তমানে যে তোমার সাথে আছে তার ভালো করা হলো তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। The Tsar helped the hermit by digging, প্রমাণ হিসেবে সে বলছে যে রাজা সাধুকে মাটি খুঁড়ে সাহায্য করেছিল। অ্যান্ড হি সেভ দ্য উন্ডেড ম্যানস লাইফ, তারপরে সে ওই উন্ডেড ম্যানের জীবন বাঁচালো। দিস দ্য হারমিট সেড, তখন সেই হারমিট বলল, ইজ দ্য ট্রু পারপাস অফ লাইফ, এইটাই হলো জীবনের প্রকৃত কাজ। হেল্পিং আদার্স, সেটা কি? অন্যকে সাহায্য করা, তোমার সামনে যে আছে তার সাহায্য করা। প্রথমে হারমিটকে সাহায্য করা এবং তারপরে যে সেই উন্ডেড ম্যানকে রাজা সাহায্য করলো, এই দুটোই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল। কারণ যদি রাজা এই কাজগুলো না করতো তাহলে কিন্তু নেগেটিভ ম্যাটারটা হতে পারতো। রাজা হারমিটকে সাহায্য না করে চলে গেল তাহলে রাজার ক্ষতি হতে পারতো। রাজা যদি এই উন্ডেড ম্যানকে না বাঁচাতো তাহলে এই লোকটা মারা যেত, তখন হয়তো এর সন্তান সন্ততিরা তারাও হয়তো ভাবতো যে আমার বাবাকে রাজা মেরে দিয়েছে, তাহলে রাজার সঙ্গে
আমাদের শত্রুতা, রিভেঞ্জ নিতে হবে। তাহলে এইভাবে কিন্তু শত্রুতা বাড়তেই থাকতো, কমতো না কখনোই। তাই জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে এইটাকে সবাইকে বুঝতে হবে, যে ব্যক্তি আমার সামনে আছে, এই মুহূর্তে যে আমার সামনে আছে, তার ভালো করাটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। বাই ডুইং গুড নাও, ভালো কাজ বর্তমানে করেই টু দ্য পার্সন বিফোর আস, যে ব্যক্তি আমাদের সামনে আছে তার জন্য ভালো কাজ করে, উই ফুলফিল আওয়ার গ্রেটেস্ট ডিউটি, আমরা আমাদের সব থেকে বড় যে কর্তব্য, যে মহান কর্তব্য, সেই শ্রেষ্ঠ কর্তব্যটা আমরা কিন্তু পালন করি। এবার এখানে আমি যে আলোচনা করলাম এটা একটা ব্রিফ দিয়ে আজকের আমি ক্লাসটা এখানে শেষ করব। দেখো এই গল্পটা থেকে তাহলে আমরা কোন কোন বিষয়গুলো বুঝতে পারলাম, হোয়াট উই লার্নড, এই গল্প থেকে আমরা তাহলে কি কি শিখলাম এইগুলো। প্রথমত, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। ওই তিনটে প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরে যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান কাল, তাই বর্তমানের গুরুত্ব আমাদের দিতেই হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ দ্য ওয়ান উইথ ইউ, যে ব্যক্তি তোমার সাথে এখন আছে সেই হলো সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো কি, সেটা টু ডু গুড ফর দ্য পার্সন হু ইজ উইথ ইউ, যে ব্যক্তি তোমার সাথে আছে সেই ব্যক্তির ভালো কাজ করা, সেই ব্যক্তির জন্য ভালো কাজ করা, এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আর কি, forgiveness and kindness can turn enemies into friends, যদি সঠিকভাবে তুমি ক্ষমা করতে জানো, ফরগিভনেসটার গুরুত্বটা তুমি বোঝো, এবং যদি কাইন্ডনেস তোমার মাইন্ডে থাকে, তাহলে যে শত্রু, সেই শত্রু কিন্তু একদিন বন্ধুতে পরিণত হয়। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা লেসন বা বলতে পারো মরাল, যেটা আমরা কিন্তু এই স্টোরি থেকে জানতে পারছি। তো এই কনসেপ্টগুলো তোমরা খেয়াল রাখবে, এই রিলেটেড কোয়েশ্চেন্স তোমরা পেতেই পারো এক্সামে, এইচএসে এরকম ধরনের প্রশ্ন আসবে, তখন নির্দ্বিধায় এই কনসেপ্টগুলো যা আমি এখানে বলেছি এগুলোকে তোমরা প্রেজেন্ট করবে, দেখবে ভালো মার্কস ডেফিনেটলি পাবে। এই ভিডিওটার নেক্সট অর্থাৎ এই টপিকের উপরে নেক্সট ভিডিও আমি আনতে চলেছি, তোমরা চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। সেখানে আমি আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ যে এরিয়াগুলো যেখান থেকে তোমরা প্রশ্ন পেতে পারো, খুব গুরুত্বপূর্ণ কিছু লাইনস এবং বিশেষ কিছু প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয়, কোন কোন জায়গাতে বিশেষভাবে খেয়াল রাখলে আনসারগুলো ভালোভাবে পাওয়া যেতে পারে, করা যেতে পারে, সেই বিষয়টা আমি কিন্তু আলোচনা করতে চলেছি। তাই 3 কোয়েশ্চেন্সের সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আমি এখানে আপলোড করছি, চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। এবং যদি তোমরা আরও একটা কথা বলে দিই, যদি তোমরা মনে করো আমি এই গল্পগুলোর লাইন বাই লাইন মিনিং করে যদি বোঝাই মেইন টেক্সট থেকে, তাহলে তোমাদের সুবিধা হয়, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তাহলে সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। ওকে, তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। আর তোমরা যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিও চাও, সেটাও আমাকে কমেন্টে লিখো, আমি ডেফিনেটলি সেটা আনার চেষ্টা করব। আর এটা একটা লাইক করতে ভুলো না, কেমন? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।